আজের আমি আলোচনা করব জন্মকুণ্ডলিতে বা হস্তরেখাতে কি যোগ থাকলে আমরা গভর্নমেন্ট সার্ভিস বা সরকারি চাকরি পাবো এটা নিয়ে। তো সরকারি চাকরি পাওয়া এখন লটারির টিকিট পাওয়ার মতো ব্যাপার হয়ে গেছে। লটারির টিকিট তবুও পাওয়া যায়, সরকারি চাকরি পাওয়া বিরাট শক্ত ব্যাপার। এটা হয়তো মনে হতে পারে কারোর কারোর কাছে নেগেটিভ কথা, কিন্তু বাস্তবটা দেখলে বুঝবেন এটা কিন্তু সত্যি কথা। আর একটা বিষয়, এটার কারণ হচ্ছে আজকের সরকারি চাকরির পরিমাণটা অনেক কমে গেছে। একটা কম্পিউটার বা আজকের যে টেকনোলজি চলে এসছে সেটার মাধ্যমে একটা মেশিন কাজ করে দিচ্ছে 20টা লোকের। যে তাহলে এই 20টা লোকের চাকরি কিন্তু একটা কম্পিউটার বা একটা টেকনোলজি বা একটা মেশিন খেয়ে নিচ্ছে। তাহলে সরকারি জায়গায় তুলনামূলকভাবে রিক্রুটমেন্ট কমে গেছে। আর একটা বিষয়, সরকারি চাকরির ধরুন 100টা পদ বা 50টা পদ খালি আছে, তার মধ্যে বেশ কিছু তো ক্যাটাগরির ব্যাপার আছে, মানে জেনারেল ক্যাটাগরি, এসসি এসটি এসব ব্যাপার আছে, সংরক্ষণের তালিকাভুক্ত থাকে, সেগুলো তো বাদ যায়। জেনারেল কাস্টের জন্য সরকারি চাকরির জায়গাটা খুব সীমিত হয়ে গেছে। এগুলো জানতে হবে, পরিসংখ্যানটা জানতে হবে, বুঝতে হবে। সেই 100টা চাকরি, আমি ধরে নিই 100টা চাকরি, 100টা চাকরির জন্য 1 লক্ষ 2 লক্ষ ছেলে মেয়ে কম্পিটিশান করছে। তাহলে বুঝতে পারছেন কি টাফ কম্পিটিশান। আজকে সবাই কিন্তু শিক্ষিত, ঘরে ঘরে আজকে শিক্ষিত ছেলে মেয়ে, উচ্চ শিক্ষিত ছেলে মেয়ে। কাজেই সরকারি চাকরি প্রাপ্তি যোগ জন্মকুণ্ডলিতে থাকলেই যে সরকারি চাকরি পাবেন এর কোনো গ্যারান্টি নেই। তবে হ্যাঁ, আমার কাছে বেশ কিছু সরকারি কর্মচারী আসেন যারা উচ্চ পদে, সরকারি উচ্চ পদে এবং নিম্ন পদে কর্মরত, এবং তাদের জন্মকুণ্ডলী বা হাত দেখে যা বুঝেছি সেটাই আমি আলোচনা করব। না, আমি কোনো সরকারি চাকরি করি না, কিন্তু আমার বহু ক্লায়েন্ট আছে যারা সরকারি চাকরি করে, তাদের ছক দেখে যা এক্সপিরিয়েন্স করেছি সেটা নিয়ে আলোচনা করব। আমি অন্যান্য কোনো বই বা ভিডিও দেখে আমি প্রভাবিত হয়ে কিছু আলোচনা করব না, কারণ আমি যেটা প্র্যাকটিক্যালি যেটা দেখেছি সেটা নিয়ে আমি আলোচনা করব, কি যোগ থাকলে সরকারি চাকরি সত্যি সত্যি পাওয়া যায়। তো সেটা নিয়ে আলোচনা করার আগে বাস্তবটা আমি আলোচনা করলাম। আর একটা বিষয়, জ্যোতিষশাস্ত্রে কিন্তু আলোচিত হয়েছে চাকরি বিষয়টা নিয়ে। চাকরি, কর্ম যেখানে চাকরি, ঠিক আছে? তো কর্ম যেখানে সরকারি চাকরি, সরকারের একটা যেটাকে বলে সরকারের একটা ছাপ সেখানে থাকবে। অশোক স্তম্ভলা চাকরি যেটাকে বলে, সেটা হতে গেলে রবির একটা প্রভাব বিশেষভাবে দরকার আছে, কেন রবি হচ্ছে সরকার বোঝায়। কিন্তু স্থায়ী চাকরি, মাস গেলে আমি একটা মাইনে পাবোই, আমার অ্যাকাউন্টে ঢুকবে বা আমি হাতে পাবো, সেই যে স্থায়ী আয়োজক সেটা কিন্তু স্যাটার্ন দেয়। স্যাটার্ন, শনিদেব ছাড়া চাকরি বা দাসত্বমূলক কর্ম কেউ দিতে পারে না। এবার ভাবকুণ্ডলিতে জন্মকুণ্ডলিতে কোন কোন ভাব সরকারি চাকরির জন্য দায়ী থাকে, আমি যা এক্সপিরিয়েন্সে দেখেছি, 2য় ভাব, 6ষ্ঠ ভাব এবং 10ম ভাব। আর গ্রহ হিসেবে রবি এবং শনিদেব, সূর্যদেব এবং শনিদেব, এই দুটো গ্রহ খুব ভাইটাল হয় সরকারি চাকরির ক্ষেত্রে। বেসরকারি চাকরি, ব্যবসা, এগুলোর ক্ষেত্রে বুধ এবং শুক্রকে দেখা হয় বেশিরভাগ ক্ষেত্রে। বুধের একটা বিষয় থাকে যেখানে কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করার ব্যাপার থাকে বা ইন্টারভিউতে ব্যাপার থাকে, সেখানে বুধের একটা দরকার হয়। বুধ মেমোরি আমাদের, ঠিক আছে? কিন্তু বুধ বা শুক্রের যোগ থাকলে সেক্ষেত্রে বেসরকারি চাকরির ব্যাপার হয়। বুধ শুক্রের যোগ নিয়ে আগামী দিনে ভিডিও করব। বুধ শুক্র কোন পজিশনে বসে থাকলে তার বেসরকারি ভালো জায়গায় চাকরি হবে। আজকের আলোচনা করবো কিন্তু সরকারি চাকরি নিয়ে। এবার হাতের ক্ষেত্রে দেখা যাবে, যেটা আমি দেখেছি, এই যে হাতের ক্ষেত্রে এই ভাগ্যরেখা, এটা সোজা স্যাটার্নের দিকে উঠে যাবে, স্যাটার্নের দিকে চলে যাবে। সরকারি চাকরি যাদের প্রাপ্তি যোগ, একটা ভাগ্যরেখা হবে সোজা ওপরে যাবে।
ঊর্ধ্বরেখা যেটাকে বলে, এটাকে যেহেতু স্যাটার্নের দিকে যায়, এটাকে বহু হস্তরেখাবিদ তাদের বইতে স্যাটার্নের রেখা বা শনি রেখা বলেছেন, কর্মরেখা। তার সাথে রবির ক্ষেত্র সুন্দর, রবির আঙুলটা খুব স্মুথ এবং সোজা এবং যেটা বলিষ্ঠ, এবং স্যাটার্নের আঙুল বা বৃহস্পতির আঙুলের থেকে রবির আঙুলের, মানে বৃহস্পতির আঙুলের মতো প্রায় রবির আঙুলের থিকনেসটা থাকবে। আর একটা জিনিস হচ্ছে রবি রেখাটা স্পষ্টভাবে উঠবে, অথবা রবির ক্ষেত্রে কোনো গোল চিহ্ন, গোলাকৃতি চিহ্ন অথবা কোনো চতুষ্কোণ চিহ্ন থাকবে, কোনো শুভ চিহ্ন থাকবে। স্টার চিহ্ন থাকলে তো কোনো কথাই নেই, তারা সরকারি বড় পদ পর্যন্ত পেতে পারেন। ঠিক আছে, তো এই বিষয়গুলো দেখা যাবে। হাতের রঙটা কিন্তু লালচে কালার হবে, মানে একটু মানে যেটাকে বলা হচ্ছে অরেঞ্জ কালারের যেটা হাত, মানে সব থেকে শুভ হাত হবে হাতটা। তাহলে কিন্তু তারা সরকারি উচ্চ পদে চাকরি, টিচিং মানে শিক্ষকতা করলেও তারা কিন্তু হেডমাস্টার পর্যন্ত হতে পারে। এবং শিক্ষকতার ক্ষেত্রে বৃহস্পতির মাউন্টটা বিশেষভাবে দরকার। আমি প্রফেসর বা বড় হাই স্কুলের টিচারদের ক্ষেত্রে বৃহস্পতির মাউন্টটা বেশ চওড়া দেখেছি, বৃহস্পতির ক্ষেত্র এবং শুক্রের ক্ষেত্র বেশ চওড়া এবং প্রশস্ত দেখেছি। এখানে কিন্তু শিক্ষকতার চাকরির ক্ষেত্রে বৃহস্পতির একটা বিরাট ভ্যালু বা গুরুত্ব আছে, বুধের ক্ষেত্রেরও একটা বিরাট গুরুত্ব আছে শিক্ষকতার চাকরির ক্ষেত্রে। আর একটা জিনিস হচ্ছে সরকারি চাকরি পেতে গেলে জন্মকুণ্ডলিতে দ্বিতীয় ভাব, ষষ্ঠ ভাব এবং দশম ভাব, যেহেতু দ্বিতীয় ভাবটা হচ্ছে আমাদের ব্যাংক ব্যালেন্স বা আমাদের সঞ্চিত অর্থ, এর থেকে অনেকে সোর্স অফ ইনকামও বিচার করে দ্বিতীয় ভাব থেকে। আর একটা হচ্ছে ষষ্ঠ ভাব, ষষ্ঠ ভাব হচ্ছে রেগুলার বেসিসে কোনো কর্ম, ষষ্ঠ ভাব থেকে কম্পিটিটিভ এক্সামে সাকসেস, ষষ্ঠ ভাব থেকে এই বিষয়গুলো বিচার হয়। ষষ্ঠ ভাব একটা খুব গুরুত্বপূর্ণ ভাব। ষষ্ঠ ভাব শুধু শত্রুতার ভাব নয়, ষষ্ঠ ভাব হচ্ছে বা সিক্স হাউস হচ্ছে কম্পিটিশন করার জায়গা। তো আপনি যদি 1 লাখের মধ্যে কম্পিটিশন করে না নিজের জায়গাটা তৈরি করতে পারেন, 1 লাখের মধ্যে 100 জন 100টা পদ নেবে, সেইখানে যদি নিজের জায়গাটা টপ লেভেলে না নিয়ে যেতে পারেন, সেখানে প্রতিযোগিতাতে যদি সাকসেস না পান, কম্পিটিটিভ সাকসেস বলে একটা বই পাওয়া যায়, তখন পাওয়া যায় কিনা জানি না, তবেই তো আপনি সরকারি চাকরি পাবেন। তা ষষ্ঠ ভাবের এখানে ভ্যালুটা খুব বেশি। ষষ্ঠ ভাবপতিকে সবল থাকতে হবে, সুন্দর থাকতে হবে। ষষ্ঠ ভাবে কোনো পাপগ্রহকে, মানে পাপগ্রহ বা শুভ গ্রহকে স্ট্রংলি অবস্থান করতে হবে। ষষ্ঠ ভাবপতির সাথে দশম ভাবের কোনো কানেকশান থাকতে হবে, দ্বিতীয় ভাবের কোনো কানেকশান থাকতে হবে, কিছু ক্ষেত্রে একাদশ ভাবেরও কানেকশান থাকতে পারে। তবে দশম ভাব বিরাট গুরুত্বপূর্ণ। দশম ভাব হচ্ছে আমাদের কর্ম, আমাদের কেরিয়ার। তাহলে তার সাথে যদি রবির কোনো কানেকশান তৈরি হয়, তবে কিন্তু গভর্নমেন্ট সার্ভিস হবে, গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে সাকসেসফুল হবে। এবার গভর্নমেন্ট সার্ভিসটা স্থায়িত্ব, এই ব্যাপারটা কিন্তু স্যাটার্ন দেয়, শনিদেব দেয়। আর একটা সার্বিকভাবে দশম ভাবের অধিপতি বা কর্মের কারক গ্রহ হচ্ছে শনিদেব। শনিদেবের সাথে শনিদেবের পজিশান যদি স্ট্রং জন্মকুণ্ডলিতে না থাকে, আমি যত বড় বড় চাকরিজীবী আছে, স্থায়ী চাকরিজীবী, এক চান্সে সরকারি চাকরি পেয়েছে, কম বয়সে সরকারি চাকরি পেয়েছে, সবার দেখেছি শনিদেবের পজিশান খুব ভালো পজিশানে আছে। শনিদেবের শুভ পজিশান হচ্ছে তুলা এবং মকর এবং কুম্ভ। তুলা, মকর, কুম্ভ এটা শনিদেবের সব থেকে শুভ পজিশান। তুলার তো কথাই নেই, এক চান্সে সরকারি চাকরি হয় এদের, বেশিরভাগ ক্ষেত্রেই হয়। আগেকার দিনে হতো, এখনও হয়, চেষ্টা করতে হবে। এবং শনিদেবের সাথে কোনো সাপোর্টিং প্ল্যানেট থাকতে হবে। শনিদেবকে অন্য কোনো মানে মঙ্গল বা এরকম কোনো রাহু, কোনো অশুভ প্ল্যানেট দ্বারা পীড়িত হওয়া চলবে না। শনিদেবকে স্ট্রংলি থাকতে হবে। কোনো অশুভ পাপগ্রহ দ্বারা, মঙ্গলের দ্বারা পীড়িত বা মানে যেটাকে বলা হচ্ছে কোনো রাহুর দ্বারা বা কেতুর দ্বারা পীড়িত, কেতুর দ্বারা পীড়িত হবে না, সরকারি চাকরি হয়েও হয়নি এরকম লোক আছে। শনি কেতু বসে আছে তুলা রাশিতে, সরকারি চাকরি হয়েও হয়নি। তো শনিদেবের পজিশন ভালো থাকতে হবে। রবির সাথে কোনো না কোনোভাবে, রবির নক্ষত্রেই বসে, রবির সাথে কোনো না কোনোভাবে সম্পর্ক থাকতে হবে স্যাটার্নের, দৃষ্টি বিনিময় হোক বা যে কোনোভাবেই হোক, শনিদেবের সাথে রবির একটা সামান্য হলেও সম্পর্ক থাকতে হবে। রবির পজিশনটাকেও ভালো থাকতে হবে যদি উচ্চ পদে সরকারি চাকরি পেতে হয়। তো আমি
দেখেছি, তাহলে শনি এবং রবির পজিশন ভালো থাকতে হবে, কোনো না কোনো কানেকশান থাকতে হবে শনি বা রবির মধ্যে। দৃষ্টি বিনিময় হলে সব থেকে ভালো হয়, অথবা শনি বা রবির মধ্যে কোনো ইন্টারচেঞ্জ হওয়ার ব্যাপার থাকলেও অনেক ক্ষেত্রে হয়। ধরুন তুলা রাশিতে রবি বসে আছে, মকর রাশিতে রবি বসে আছে, ইয়েতে বসে আছে সিংহ রাশিতে স্যাটার্ন বসে আছে, এরকম ক্ষেত্রে সিংহ রাশিতে স্যাটার্ন বসে, এরকম ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সরকারি চাকরি হতে দেখেছি। কিন্তু শনিদেবের পজিশন ইন্টারচেঞ্জ বলতে ক্ষেত্র বিনিময় যোগ, এটা শুভ যোগ। কিন্তু শনিদেবের পজিশনটা যেন ভালো থাকে, শুভ নক্ষত্রে থাকে, শুভ গ্রহ দ্বারা দৃষ্ট থাকে, এক্ষেত্রে সরকারি চাকরির একটা বিশেষ ব্যাপার দেখা যায়। তো শনিদেবকে ভালো থাকতে হবে, রবির পজিশন ভালো থাকতে হবে, আর ষষ্ঠ ভাব, দশম ভাব এবং দ্বিতীয় ভাব, এই এতগুলো জায়গাকে ভালো থাকতে হবে। এদের সাথে কোনোভাবে রবির এবং স্যাটার্নের কানেকশান থাকতে হবে, তাহলে কিন্তু সরকারি চাকরি পেতে বাধ্য জাতক। আর বুধ যদি ভালো না থাকে তার তো লেখাপড়াই ভালো হবে না। বুধকে অবশ্যই ভালো থাকতে হবে। বুধ হচ্ছে সর্বঘটের কাঁঠালি কলা। বুধ যেখানে ভালো থাকবে তবেই, যার বুধ উইক তার কিচ্ছু নেই, সে খোটে শিক্ষের মতো। বুধকে সবসময় ভালো থাকতে হবে। বুধ যদি ভালো না থাকে তার ব্রেন, তার মেমোরি কাজই করবে না, তার লেখাপড়াই হবে না, ভুলভাল লিখে চলে আসবে, কম্পিটিটিভ এক্সাম জানা জিনিস ভুল করে চলে আসবে। বুধের পজিশন তো অবশ্যই সব ক্ষেত্রে ভালো লাগা দরকার। আপনি প্রাইভেট কোম্পানিতে চাকরি করুন, আপনি সরকারি চাকরি করুন, আপনি ব্যবসা করুন, সব ক্ষেত্রে বুধের দরকার হয়। বুধ হচ্ছে মনে রাখার ক্ষমতা। তো এটা গেল। তাহলে রবি এবং স্যাটার্ন ভালো থাকতে হবে, তার সাথে দ্বিতীয় ভাব, ষষ্ঠ ভাব এবং দশম ভাব ভালো থাকতে হবে। হাতে ভাগ্যরেখা সুন্দরভাবে থাকতে হবে এবং দীর্ঘ ভাগ্যরেখা থাকতে হবে। শিক্ষকতা বা প্রফেসরের ক্ষেত্রে যেতে গেলে বৃহস্পতিকে স্ট্রং থাকতে হবে, বৃহস্পতির যে মাউন্ট ভালো থাকতে হবে। প্রশাসনিক দপ্তরে যেতে গেলে রবির ক্ষেত্র বা রবির মাউন্ট ভালো থাকতে হবে, রবির আঙুলের থিকনেস ভালো থাকতে হবে, ব্যাঁকা থাকলে হবে না, হাতে সুন্দর রবি রেখা থাকতে হবে। এইসব বিষয়গুলো কিন্তু থাকা দরকার। ক্লারিক্যাল জব যেগুলো, সেগুলো ক্ষেত্রে বুধ প্রভাবাধীন হাত হতে বুধের ক্ষেত্র ভালো থাকা বিশেষভাবে দরকার। এই বিষয়গুলো সাধারণভাবে হস্তরেখার ক্ষেত্রে দেখা যায়। রবি রেখা ভালো থাকলেও অনেক ক্ষেত্রে দেখেছি ভাগ্যরেখা নেই, সরকারি চাকরি হয়ে গেছে, এরকম ক্ষেত্রেও দেখেছি। এইখান থেকে রবি রেখা মানে রবি রেখা একদম সোজা ভাগ্যরেখার মতো ওপরে উঠে গেছে, একদম সারা হাত জুড়ে রবি রেখা, শেষ পর্যন্ত রবি রেখা আছে, একদম নিচে থেকে মণিবন্ধ থেকে রবি রেখা। ভালো, মানে সরকারি ভালো পোস্টে চাকরি করছেন, ভাগ্যরেখা ভদ্রলোকে নেই কিন্তু সরকারি ভালো পোস্টে চাকরি করছেন, সুন্দর হাত একদম। তো এরা কিন্তু সরকারি চাকরি পাওয়ার যোগ্যতা নিয়ে জন্মায় বা সরকারি চাকরি তাদের হয়। এর সাথে চেষ্টা করতে হবে, পারিপার্শ্বিকের ব্যাপার থাকতে হবে। দেখা গেল এমন একটা মানে এরিয়াতে সে জন্মেছে বা সেখানে চেষ্টা করছে, সেখানে সরকারি চাকরি বলে কিছু হয় না, বা সরকারি চাকরির পরিমাণ খুব কম, বা সরকারি চাকরির জন্য সে কোনোদিন চেষ্টাই করলো না, তাহলে সরকারি চাকরি কী করে হবে? আমার একজন বন্ধু, সে ইঞ্জিনিয়ারিং পড়ে বড় জায়গায় চাকরি করছে, ঠিক কথা, সে কোনোদিন সরকারি চাকরির পরীক্ষায় দেয়নি, কিন্তু তার সরকারি চাকরির যোগ ছিল। তবে ইঞ্জিনিয়ারিংয়ে যে চাকরি করেন ভদ্রলোক, আমার যে বন্ধু আছেন, সে কিন্তু খুব ভালো পোস্টে চাকরি করেন, মানে তার যে বেসরকারি বড় কোম্পানিতে চাকরি করেন, ইঞ্জিনিয়ারিং আইটি সম্ভবত কোম্পানিতে চাকরি করেন, খুব ভালো পোস্টে চাকরি করেন। তো এটা জানতে হবে। তবে হ্যাঁ, বেসরকারি ক্ষেত্রে ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে আইটি সেক্টর, এইসব জায়গাগুলোতে করতে গেলে বুধের পজিশন ভালো থাকতে হবে। বেসরকারি ব্যাংকিং, বুধের পজিশন এবং শুক্রের পজিশন, এটা বিশেষভাবে দরকার হয়। কিছু ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রেও বৃহস্পতিকে দেখা হয়, ঠিক আছে। বেসরকারি জায়গায় শুক্রের একটা বিরাট অবদান আছে এবং তার সাথে বুধেরও একটা বিরাট অবদান আছে। ম্যানেজমেন্ট ব্যাপারটা যখনই আসবে সেখানে বুধ এবং শুক্রের ব্যাপারটা আসবে, যেখানে কিন্তু কম্পিউটার এইসব টেকনোলজির ব্যাপারগুলো জড়িত থাকে। তো সরকারি চাকরি এবং বেসরকারি চাকরির এখানেই তফাৎ আছে। এবং বেসরকারি বড় জায়গায় চাকরি বা ব্যবসা করতে গেলে কী কী যোগ থাকতে হয় সেটা নিয়ে আলোচনা করব। এবার আসছি সরকারি চাকরি পাওয়ার কিছু টোটকা। তো আজকের ভিডিওতে আগেও আমি সরকারি চাকরি পাওয়ার বিষয়ে কিছু টোটকা বা উপায় নিয়ে আলোচনা করেছি। আগামীতে কোনো একটা ভিডিও নিশ্চয়ই করব সরকারি চাকরির
প্রাপ্তির জন্য কিছু টোটকা, সহায়ক টোটকা, কিন্তু এটা তারাই ব্যবহার করবেন যাদের সরকারি চাকরির যোগ আছে। কিন্তু যাদের যোগ নেই তারা কিন্তু এইসব উপায় করে কিচ্ছু লাভ হবে না। সঠিক ডিসিশন, আপনি কোন চাকরিটা আপনার হবে, সরকারি না বেসরকারি, সেইভাবেই এগোন। আমি অনেককে দেখেছি সারা জীবনের জন্য সরকারি চাকরির চেষ্টা করলো, 40-45 বছর হয়ে গেল, চাকরি পায়নি। তারা অন্য কিছু ক্যারিয়ারও করেনি, যার কারণে তারা খুব ফ্রাস্ট্রেশনে ভুগছে। এখানেই একজন অ্যাস্ট্রোলজারের দরকার হয়, যিনি সঠিকভাবে গাইডলাইন করবেন। ভাগ্য আমাদের নির্দিষ্ট কিছু ভাগ্য নিয়ে জন্মায়, সেই ভাগ্য কিন্তু কেউ চেঞ্জ করতে পারে না, কেন সেই ভাগ্য ভগবান তৈরি করে দিয়েছে। ঠিক আছে, তো সেটা আমাদের জানতে হবে যে কোন জায়গায় গেলে আমরা কোন কেরিয়ার সাজেস্ট কোন কেরিয়ারটা চুজ করলে আমাদের ভালো হবে। আমরা কি করি, সাজেস্ট করে দিই, তাকে পরামর্শ দিই, উপদেশ দিই যে এই পথে চললে, সঠিক গাইডলাইনটা মেনে চললে তার উন্নতি হবে। ঠিক আছে, তো এটা একটা জ্যোতিষের কাজ। তো আজের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা যারা অনলাইনে হস্তরেখা যারা যারা অনলাইনে এবং অফলাইনে ভাগ্য বিচার করাতে চান, জ্যোতিষ পরামর্শ নিতে চান, জন্মকুণ্ডলী বা হস্তরেখা বিচার করাতে চান, তারা যোগাযোগ করে নেবেন। ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। যারা যারা অ্যাস্ট্রোলজি, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব, বাস্তুর মতো সাবজেক্ট শিখতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। আজের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।